15 বছরের রাজনৈতিক ইন্ধন ও প্রশ্রয়ে জর্জরিত ব্যাংক খাত সংস্কারের প্রতিফলন মিলবে চলতি বছরেই, আশা অর্থনীতিবিদদের। কিছু কিছু ব্যাংকে যেমন ডিপোজিট গ্রোথ বাড়তির দিকে দেখা যাচ্ছে, রেমিটেন্সের যে প্রবাহটা বেড়েছে সেটাও এই ধরেন ইসলামী ব্যাংক যেমন তারা প্রচুর রেমিটেন্স আনতে পারছে। মারাত্মক বায়ু দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ, বাইরে মাস্ক পরা ও ঘরে গাছ লাগানো সহ নিয়মিত ফুসফুসের ব্যায়ামের পরামর্শ। অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। জোয়ার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা বেড়িবাঁধে ফাটলের শঙ্কা, ভাঙছে সৈকত। উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে। এবং করোনার পর নতুন ভাইরাস আতঙ্কে চীন, জাপান। সর্দি, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভিড়, বেশি ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ইসলামী ধারার ব্যাংকগুলো সহ তারল্য সংকটে পড়ে বেশ কয়েকটি ব্যাংক, যার প্রভাবে 2024 সালের শেষে এসেও জর্জরিত হতে থাকে ব্যাংক খাতগুলো। বিগত সরকারের এই খাতের সমস্যাগুলো আমলে না নেওয়াকেই দায়ী করছেন ব্যাংকাররা। আর গেল 15 বছরের রাজনৈতিক যে ইন্ধন ও প্রশ্রয় ছিল তা বন্ধ না হলেও ব্যাংক খাত পুনরায় ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। তবে যে সংস্কার শুরু হয়েছে তার প্রতিফলন চলতি বছরে দেখা যাবে বলে জানান অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আতাউর নিয়ন। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর এস আলমের দখলে থাকা 6 ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক তারল্য সংকটে পড়ে। এতে ব্যাংক ভাঙচুর ও কর্মকর্তাকে মারধরের মতো ঘটনাও ঘটে। এই কয়েকটি ব্যাংকের ঋণ অনিয়ম আর জালিয়াতি প্রকাশ্যে এলে পুরো ব্যাংকিং খাতই আস্থা সংকটে পড়ে, যা বিগত সময়ে 9/6 এর মাধ্যমে গোপন রাখা হয়েছে। 2024 সালে ব্যাংকগুলোর তারল্য ঘাটতি, মুদ্রাবাজারে অস্থিতিশীলতা, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, অপরিকল্পিত একীভূতকরণ ও খেলাপি রেকর্ড বেড়ে যায়। এছাড়া মূল্যস্ফীতির চাপ থাকলেও 2023 সাল শেষে কেন্দ্রীয় ব্যাংক 5 ইসলামী ব্যাংক সহ 7 ব্যাংকে 22,000 কোটি টাকা দেয়। এরপর জানুয়ারিতে সার বিদ্যুতের বকেয়া পরিশোধে সরকার বিশেষ বন্ড ছেড়ে এর বিপরীতে 6 ব্যাংকে 12,000 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক। এরপরও যখন ব্যাংকগুলো ঘুরে দাঁড়ায়নি তখন নানা সমালোচনার মাঝেও আমানতকারীদের সুরক্ষায় গত নভেম্বরে 22,500 কোটি টাকা ছাপিয়ে সহায়তা দেয় সংস্থাটি। বিগত সরকারের নির্দেশনায় তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়। ফলে দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকরা নগদ টাকা তুলতে হুমড়ি খেয়ে পড়লে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাতিল হয়ে যায় একীভূতকরণের সিদ্ধান্ত। বিগত সরকার ব্যবসায়ীদের সুবিধা দিতে 2020 সালে 6-9 সুদ হার বাস্তবায়ন করে। তবে গত মে মাসে IMF এর শর্ত পূরণে বাজারে ছেড়ে দিতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। শেখ হাসিনার সরকার পুনঃতফসিল ও ঋণ অবলোপিত করে খেলাপিদের যে সুবিধা দিয়ে আসছিল তা বন্ধ হলে সবশেষ খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় 3 লাখ কোটি টাকা। আর বিগত সময়ের গোপন করা ঋণ সামনে আসলে তার পরিমাণ দাঁড়াবে প্রায় 7 লাখ কোটি টাকা। তবে স্বৈরাচারী সরকারের পতনে আর্থিক খাতে অনিয়ম ও দুর্নীতি বন্ধের যে আশা জাগিয়েছে তাতে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে গত বছরে। বছরটিতে এসেছে প্রায় $27 বিলিয়ন প্রবাসী আয়। আর গত ডিসেম্বরে 6 বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। গত 15 বছরের শাসনামলে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বার্থরক্ষা নীতির কারণে পুরোপুরি ধ্বংস হয়েছে ব্যাংকিং খাত, যার আসল চিত্র 2024-এর 5 আগস্টের পরে সামনে আসতে শুরু করে। সেক্ষেত্রে সংস্কার শুরু হওয়ার পরে লুটপাট থামলেও বিশেষজ্ঞরা বলছেন পুনরুদ্ধার ও নিয়ন্ত্রণ সংস্থার অবস্থান ঠিক না থাকলে এ খাত স্থায়ীভাবে ঘুরে দাঁড়ানো অনিশ্চিত হবে। সংকটে পড়া ব্যাংকগুলোর বিশেষ নিরীক্ষা, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার উদ্যোগ এবং বিশ্বব্যাংক ও IMF এর সহায়তায় বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয় সংস্থাটি।
এসালম বেগজিমকো, সামিট বসুন্ধরা ও ওরিয়ন সহ বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার ও অন্যান্য আর্থিক জালিয়াতি তদন্তে সরকারি টাস্কফোর্স গঠন করা হয়। বিগত সরকার রাজনৈতিক নানা ইন্ধন ও প্রশ্রয়ের কারণে এ খাতের ক্ষতির কোনো কথা আমলে নেয়নি বলে জানান এই ব্যাংকার। কথা বলেছে ব্যাংকিং সেক্টর নিয়ে, আইন চেঞ্জ করা নিয়ে কিংবা আইনের প্রয়োগ নিয়ে, এগুলিকে কখনো আমলে নেওয়া হয়নি, কারোর কথাই আমলে নেওয়া হয় না। আমরা তো অতি ক্ষুদ্র মানুষ, আরও অনেক দেশবরেণ্য যারা ব্যক্তিত্বরা আছেন তারাও এসব কথা বলেছেন, কিন্তু এগুলো কখনো আমলে নেওয়া হয় না। আমলে নেওয়া হয়নি কারণ কথা হচ্ছে যে এখানে ইন্ধন ছিল কিংবা প্রশ্রয় ছিল। এই প্রশ্রয়ের কারণে কিন্তু আজকে আমাদের ব্যাংকিং খাত এইখানে এসে পৌঁছেছে। অন্যদিকে যে সংস্কার শুরু হয়েছে তার প্রতিফলন চলতি বছরে দেখা যাবে বলে জানান এই অর্থনীতিবিদ। কিছু কিছু ব্যাংকে যেমন ডিপোজিট গ্রোথ বাড়তির দিকে দেখা যাচ্ছে, রেমিটেন্সের যে প্রবাহটা বেড়েছে সেটাও এই ধরেন ইসলামী ব্যাংক যেমন, তারা প্রচুর রেমিটেন্স আনতে পারছে। তাদের তো তারল্যের বড় সমস্যা আছে, সেখানে হয়তো কিছুটা অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায় তাহলে সেখানে মার্কেট সলিউশন একটা চলে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আগামীতে রাজনৈতিক প্রভাব মুক্ত রেখে বাধাহীনভাবে এ খাতের সঠিক পুনর্গঠন বাস্তবায়ন করতে হবে। সেই সাথে তথ্য গোপন রাখার ধারাবাহিকতা বন্ধ করে আইন পরিপালন নিশ্চিত করার তাগিদ দেন তারা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বায়ুমান ৩০০তেই বিপজ্জনক হলেও গেল ডিসেম্বরে 4 দফা তা 800 অতিক্রম করে। বক্ষব্যাধি জটিল আকার ধারণের পাশাপাশি দেশে বায়ু দূষণে মৃত্যুহার বাড়লেও নিয়ন্ত্রণে নেই তেমন কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা, ঘরে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দূষণ রোধের পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বাকিটা। ক্যামেরা হয়ে গেছে। সন্ধ্যার পর হইলে ধুলায় পুরা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। পেরিয়ে শ্বাসকষ্টের জালে আটকে গেছেন নাসিমা আক্তার। সুস্থতার আশায় চাঁদপুরের মতলব থেকে এসেছেন ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে। ইটের ভাটা বেষ্টিত অঞ্চলে তিনি নিজেও লাকড়ি চুলায় রান্না করেছেন যুগের পর যুগ, যা তার ফুসফুসের কার্যক্ষমতাকে দুর্বল করেছে ধীরে ধীরে। এখন তো সারাদিন দিয়ে রাখি, বা 5-10 মিনিট খুলে রাখি, বা আধা ঘন্টা খুলে রাখি। 2023 সালে বায়ু দূষণে শীর্ষে থাকা বাংলাদেশ 24-এও 10 গুণ বেশি দূষণ নিয়ে দফায় দফায় শীর্ষে এসেছে। শুষ্ক মৌসুমে একাধিকবার বাতাসের মান সূচকে 300-র বেশি স্কোর নিয়ে চরম অস্বাস্থ্যকর নগরীর তালিকায় জায়গা করে নেয় ঢাকা। বায়ুমান 300-র বেশি খুবই অস্বাস্থ্যকর হলেও অতীতের সকল রেকর্ড ভেঙে 24-এর ডিসেম্বরে 800 অতিক্রম করেছে। এই পরিস্থিতি অতি বিপজ্জনক বা জরুরি অবস্থা ঘোষণার মতো। যদিও এসব নিয়ে মানুষের খানিক মাথা ব্যথা থাকলেও তা বন্ধে নেই কার্যকরী উদ্যোগ। মাস্ক ছাড়া যদি আপনি 2 মিনিট থাকবেন, 2 মিনিট থাকার পরে যখন আপনি কপ বা ছ্যাপ ফালাইবেন, ছাতে দেখবেন যে ধুলাইতেছে, এরপরে মনে করেন যে শ্বাসকষ্ট হয়ে জায়গা, কাশি হয়ে জায়গা। ধুলাবালুর জন্য আমার ঠান্ডা লেগে যায়, মাস্ক পরতে পারি না, তারপর শ্বাস বন্ধ হয়ে যায়। ইটের ভাটা এগুলো কিন্তু এখন নিষিদ্ধ করা হচ্ছে। এখন কিন্তু এই জিনিসগুলো নিশ্চিত করা, এই যে জবাবদিহিতাটা নিশ্চিত করা, এই ক্ষেত্রে কিন্তু তরুণরা একটা ভূমিকা রাখতে পারেন। নতুন যে আমাদের বর্তমান সরকার, সে দূষণ মুক্ত করতে পারে চাইলেই। শহর এলাকার বায়ু দূষণের অন্যতম কারণ বছর জুড়ে রাস্তা খোঁড়াখুড়ি ও নির্মাণ কাজ। এখান থেকে সর্বোচ্চ বায়ু দূষণ হয়, যার হার 30%। এরপর 29% ইটভাটা ও শিল্প কারখানার ধোঁয়া থেকে। যানবাহন থেকে 15, দেশের বাইরে থেকে ভেসে আসা বাতাস থেকে 9.5, গৃহস্থলীর রান্নাবান্না থেকে 8.5 ও পোড়ানো বর্জ্য থেকে 6% বায়ু দূষণের শিকার হলেও এসব বন্ধে কার্যকরী কোনো পদক্ষেপ নেই।
গত 12 বছর ধরে আমরা 1 থেকে 3-এর ভিতরে অবস্থান করছি অ্যাজ এ হোল বাংলাদেশ। ফিটনেসবিহীন যে যানবাহনগুলো আছে এগুলো তাৎক্ষণিকভাবে ফেজ আউট করার, দূষণকারী ইটের ভাটাগুলো বা অবৈধ ইটের ভাটাগুলোকে ইনস্ট্যান্টলি বন্ধ করে দেওয়া, অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, শুধু জনবল ডেপ্লয় করে সেখানে সদিচ্ছা এবং আন্তরিকতার সহিত এই কাজগুলো করলে বায়ু দূষণটা অনেকাংশে কমে আসতো। চারপাশের দূষণের জালে আটকে দেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় 7 বছর। বিশেষজ্ঞরা বলছেন মাত্রাতিরিক্ত বায়ু দূষণে ফুসফুসের রোগগুলো জটিল আকার ধারণ করছে। যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমার তীব্রতা বেড়ে যায়, যাদের সিওপিডি আছে তাদের তীব্রতা বেড়ে যায় এবং বারবার জটিলতায় পড়ে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তাদের মধ্যে বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ দেখা দেয়। আরও প্রচুর যক্ষ্মা রোগীর সৃষ্টি হয় এবং যক্ষ্মা সংক্রমণটা বেড়ে যায়। ইভেন ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। আমরা তো ট্রিটমেন্ট চালাইলে অ্যাটলিস্ট কিছু কিছু ডিজিজ আছে প্রোগ্রেসার হয় না, যেখানে আছে স্থিতি অবস্থায় থাকে। কাজে ইনসাইটিং ফ্যাক্টর যেটা কজ করে যেটা রোগটা, সেইটাকে আগে বাদ দিতে হবে। বিগত 44 বছরে পৃথিবীতে বায়ু দূষণের কারণে প্রাণহানি হয়েছে 13 কোটি মানুষের, আর বাংলাদেশে 2021 সালে সর্বোচ্চ 2,36,000 মানুষের প্রাণ গেছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। রাজনৈতিক অগ্রাধিকার বায়ু দূষণের ক্ষেত্রে যদি না দেয়া হয় এবং দূষণ রোধে সবগুলো পথ যদি বন্ধ না করা হয়, তাহলে ঘরে বসেই দেশের প্রতিটি নাগরিক মৃত্যু ঝুঁকিতে পড়বেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। উত্তরের হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের প্রকোপ, এতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষদের। এ নিয়ে আরও জানাতে বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন অনিক চক্রবর্তী। অনেক শীত নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, নিম্ন আয়ের মানুষদের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে জানাবেন। চুয়াডাঙ্গার যদি শীতের বিস্তারিত আজকে বলি, আজকে তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস 12.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজকের যে তাপমাত্রার রেকর্ড সেটি গতকাল ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 1 ডিগ্রি কমেছে। কিন্তু শীতের যে তীব্রতা, শীতের যে ভয়াবহতা, সেটি আসলে সকাল থেকেই কিন্তু আসলে অনুভব হচ্ছে। ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা শহর, সড়কের যে যানবাহনগুলো চলাচল করেছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে ভোরবেলা চলাচল করেছে। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু আসলে সূর্যের দেখা মিলছে না। বেলা বাড়লে সূর্যের দেখা মিললে সেই সূর্যের কিন্তু আসলে উত্তাপ পাচ্ছে না চুয়াডাঙ্গাবাসী। একটা বিষয় জানিয়ে রাখি যে এই যে হঠাৎ করে শীত বাড়ায় সব থেকে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। সকালে যারা কাজে বেরোচ্ছে তারা কিন্তু আসলে কাজ না পেয়ে তারা অনেকেই আসলে বাড়ি ফিরছে। যারা দিনমজুর শ্রমিক আছে তাদের আয়ের একটা বড় উৎসে ভাটা পড়েছে এই যে শীত বাড়ায়। পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া কিন্তু খুব ভোরে এবং সন্ধ্যার পরে মানুষ কিন্তু সড়কে আর রাস্তায় বেরোচ্ছে না। বাজারঘাটেও মানুষের উপস্থিতি একেবারেই কম। আসলে এই যে শীত, এই শীত কিন্তু এবছরই নয়, প্রতি বছরই আসলে শীত বাড়ে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আসলে অনেকটাই বাড়ে। জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতার্ত যারা মানুষ আছে তাদের মাঝে শীত বস্ত্র এবং শীতের কম্বল বিতরণ করা হচ্ছে। এরই মাঝে কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথম দফায় চুয়াডাঙ্গা সদর সহ 4টি যে উপজেলা আছে সেখানে কিন্তু আসলে সরকারি যে কম্বল সেটি বিতরণ করা হয়েছে। দ্বিতীয় দফার চাহিদাপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে। সেই চাহিদাপত্র অনুযায়ী যদি দ্বিতীয় দফায় কম্বল, সরকারি কম্বল খুব দ্রুত চলে আসে তাহলে সেই কম্বলগুলো আসলে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। সব থেকে একটা বিষয় জানিয়ে রাখি যে সন্ধ্যার পরে স্টেশনগুলো এবং হাসপাতাল, সড়ক এবং বিভিন্ন স্পটে আমি দেখেছি যে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীতার্ত যারা মানুষ আছে তারা কিন্তু শীত নিবারণের চেষ্টা করছে খুব কষ্টে এবং খুব দুরূহে তারা আমি দেখেছি তারা তার জীবনযাপন করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে চলতি মাসে কিন্তু আসলে শীতের যে ভয়াবহতা সেটি আরও বাড়বে, অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহে ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা আরও বেড়ে যাবে বলছে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। তো এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি নিয়ে সবশেষ। চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর।
ঘূর্ণিঝড়, জোয়ার, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে কুয়াকাটায় বেড়ি বাঁধের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এসব স্থানে সবসময় ফাটলের শঙ্কায় থাকেন স্থানীয়রা। এছাড়া সাগরের ঢেউয়ের তোড়ে ভেঙে যাচ্ছে সৈকতের বিভিন্ন স্থান। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুয়াকাটার বেড়িবাঁধ ও সৈকত রক্ষার উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মাহমুদ নবীর তোলা ছবিতে ফেরদৌস সোহাগের প্রতিবেদন। সমুদ্র সৈকত কুয়াকাটায় একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়াও ঝাউবন, লাল কাঁকড়া সহ এখানে রয়েছে মোহনীয় দর্শনীয় স্থান। সাগরের ২০ থেকে ২২ কিলোমিটার গভীরে রয়েছে চরবিজয় বা ভিক্টোরিয়া আইল্যান্ড। প্রকৃতির টানে প্রতিনিয়ত অসংখ্য পর্যটকের সমাগম ঘটে কুয়াকাটায়। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতটি অনবরত ভাঙনের শিকার হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুয়াকাটাকে রক্ষাকারী বেড়িবাঁধ। সামনের বর্ষায় বাঁধের দুর্বল ও ক্ষতিগ্রস্ত অংশ ধসে যাওয়ার শঙ্কায় স্থানীয় ও পর্যটকরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 2 থেকে 3-4 কিলো বেড়িবাঁধগুলো আছে, এগুলা প্রতি বছরই ভাঙনের কারণে, অতিরিক্ত পানির কারণে, সমুদ্রের চাপের কারণে ফাটল ধরছে আর কি। যেভাবে ভাঙছে এভাবে আসলে খুব বেশি দিন বীজটাকে আর এভাবে ধরে রাখাও যাবে না। যে গর্তগুলি আছে ওইগুলি মেরামত করতে হবে, সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, তাহলে কুয়াকাটাতে দেশ ও বিদেশের সব পর্যটক আকৃষ্ট হবে। আলিপুর থেকে সাবমেরিন ক্যাবেল স্টেশন হয়ে লেবুরবন পর্যন্ত বেড়িবাঁধের দৈর্ঘ্য 38.09 কিলোমিটার। গেল বর্ষায় এ বাঁধটির 30টির বেশি স্থানে গর্ত তৈরি হয়। সেগুলো সময়মতো মেরামত না করলে এবং সৈকতের ভাঙন অব্যাহত থাকলে পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। ঝড় বৃষ্টিতে আর আমাদের সমুদ্রের ঢেউয়ের কারণে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পাশাপাশি সমুদ্রের পাড় ভেঙে যায় বৃষ্টিবাদলের কারণে, ঢেউর কারণে। আর এই দুইটির কারণে আমাদের পর্যটন শিল্পটা খুবই ক্ষতির মুখে। বিশ্বের বিভিন্ন দেশ পর্যটন খাতকে আয়ের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করে। মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত সহ প্রতিবেশী দেশগুলো এক্ষেত্রে বেশ এগিয়ে। তাই পর্যটন শিল্পের উন্নয়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো তাৎক্ষণিকভাবে করে যাচ্ছে, সেই কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি, 100% স্বচ্ছতার সাথে করতে পারি এবং সময় মতো যদি করতে পারি, তাহলে এই বাঁধগুলো ভাঙা রোধ করা সম্ভব হবে। তাতে করে কি হবে, পর্যটকরা বেশি আকৃষ্ট হবে এবং কুয়াকাটার যে বাণিজ্যিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম, সেগুলো গতি পাবে। জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। সেগুলো মেরামতের উদ্যোগও নেওয়া হয়। তবে যে পরিমাণ ক্ষতি হয় সে অনুযায়ী অর্থ বরাদ্দ না পাওয়ার দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। বাঁধ তো মনে করেন যে ওই উপকূলীয় এলাকায় প্রায় 3000 কিলোমিটার, তার এত বরাদ্দ মেরামত বাজেট এত পাওয়া যায় না। তো যতটুকু পাওয়া যায় তার উপরেই আমাদের বার্ষিক যে মেরামত পরিকল্পনা সেটা করে থাকি। বাজেট বরাদ্দ যতটুকু আসে তার উপরেই কর্মসূচি নেওয়া হয়। 1960 সালে কুয়াকাটায় প্রথম বেড়িবাঁধ নির্মাণ হয়। 2017 সালে সিইআইপি প্রজেক্টের অধীনে বেড়িবাঁধের পুনর্নির্মাণ করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে বেড়িবাঁধ সংস্কার করা হয়, কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হওয়ায় উপকূলের মানুষ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় থাকেন শঙ্কায়। পর্যটন কেন্দ্র হিসেবে এই কুয়াকাটার বেড়িবাঁধ সংস্কার, রক্ষণাবেক্ষণ, নির্মাণ এবং কুয়াকাটার এই সমুদ্র সৈকত ভাঙন রোধে যতটা গুরুত্ব পাওয়ার কথা এখনও ততটা গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে মনে করছেন কুয়াকাটার পর্যটন খাত সংশ্লিষ্টরা। কুয়াকাটার এই বেড়িবাঁধ এবং সমুদ্র সৈকত নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে যথাযথভাবে গুরুত্ব দেওয়া হলে কুয়াকাটার পর্যটন খাতও আরও উন্নত হতো। ফিরদাউস সোহাগ, এখন কুয়াকাটা। নওগাঁয় হাট বাজারে চড়া আমন ধানের বাজার। সপ্তাহের ব্যবধানে মন প্রতি 50 টাকা বেড়েছে সব ধরনের ধানের দাম। এ নিয়ে আরও জানাতে মহাদেবপুর উপজেলার চকগৌড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, ধানের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা?
রাত্রি আমন মৌসুমের শুরু থেকেই নওগাঁর হাটবাজার গুলোতে ধানের সরবরাহ কম রয়েছে, যার কারণে আসলে সব ধরনের ধানের দামই ঊর্ধ্বগতি। বলা যায় যে গত এক সপ্তাহ আগে সব ধরনের ধানের দাম মনে 50 টাকা পর্যন্ত বেড়েছিল এবং এক মাসের ব্যবধানের কথা যদি বলি যে প্রায় 150 টাকা পর্যন্ত বেড়েছিল এবং গত এক সপ্তাহ থেকে ধানের বাজার এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে। আজ নওগাঁ জেলার মহদেবপুর উপজেলার চকগড়ি হাট, আর এই হাটে ধানের দামের কথা যদি বলি যে এখানে স্বর্ণা 5 ধান বিক্রি হচ্ছে 1420 থেকে 1450 টাকা পর্যন্ত, ব্রি 49 বিক্রি হচ্ছে 1510 টাকা এবং ব্রি 51 জাতের ধান বিক্রি হচ্ছে 1410 থেকে 15 টাকা পর্যন্ত, 92 ব্রি 93 ধান বিক্রি হচ্ছে 1400 টাকা পর্যন্ত। তবে বড় মৌসুমের যে পুরনো ধানগুলো রয়েছে সেগুলো ধানের দাম বেশ চড়া ধান বিক্রি হচ্ছে কাটারি ভোগ 1900 টাকা পর্যন্ত এবং জিরাশাল বিক্রি হচ্ছে 1850 থেকে 1870 টাকা পর্যন্ত। তবে সবচেয়ে বেশি দামের যে ধান রয়েছে আতপ ধান বিক্রি হচ্ছে 2250 টাকা থেকে শুরু করে 2300 টাকা পর্যন্ত। আমি কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই মৌসুমের শুরু থেকে আসলে ধানের বাজার ঊর্ধ্বগতি, ধানের ভালো দাম পেয়ে তারা খুশি। এক কৃষকের সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আমন মৌসুমে তিনি 3 বিঘা জমিতে ধান করেছিলেন, যা থেকে প্রায় 48 মন ধান পেয়েছেন। মৌসুমের শুরুতেই তিনি 1400 টাকা মন বিক্রি করেছেন এবং পর্যায়ক্রমে এখন পর্যন্ত তিনি 1450 টাকা পর্যন্ত দাম পেয়েছেন এবং এই দামে তিনি খুশি। সামান্য কিছু ধান বাড়িতে রেখে সবগুলো বিক্রি করেছেন এবং বাকি যে বিক্রি করার পর আসলে তিনি এরই বড় মৌসুমে ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন। আর ব্যবসায়ীরা বলছেন যেহেতু হাটবাজারগুলোতে ধানের সরবরাহ কম, যার কারণে আসলে তারা ধান কিনতে গিয়ে এক প্রকার প্রতিযোগিতা করতে হচ্ছে, যার কারণে ধানের দাম বেড়েছে এবং পর্যাপ্ত পরিমাণ তারা ধান কিনতে পারছে না, অর্থাৎ প্রয়োজনীয় তুলনায় সরবরাহ কম থাকায় বেশি দামে তাদেরকে ধান কিনতে হচ্ছে এবং চালকলগুলোতেও সরবরাহ করতে তারা পারছে না। বলা যায় যে ধানের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। আর হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে প্রায় 30 থেকে 35 লাখ টাকার মতো ধানের সরবরাহ হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁয় বেড়েছে আমন ধানের দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আব্বাস আলী। নওগাঁ কৃষি প্রধান জেলা হলেও নেই সরকারি কোনো হিমাগার। বেসরকারি যে কয়েকটি হিমাগার রয়েছে সেটা জেলার জন্য পর্যাপ্ত নয়। সরকারিভাবে হিমাগার নির্মাণ হলে কৃষকদের জন্য সুবিধা হবে আলু সংরক্ষণে, এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, ভালো দাম পেয়ে লাভবান হবেন কৃষকরা। আব্বাস আলীর তথ্য ছবিতে দেখুন বাকিটা। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দেউলিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী গত বছর 5 বিঘা জমিতে হাইব্রিড জাতের আলু রোপণ করে ফলন পেয়েছিলেন 630 মণ। রোপণ থেকে শুরু করে হিমাগারে রাখতে খরচ হয়েছিল মোট 2 লাখ টাকা। লাভের আশায় এবছরও আলু রোপণ করেছেন 7 বিঘা জমিতে। তবে আলু সংরক্ষণে জেলায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় রাখতে হয় পাশের জেলা বগুড়ার হিমাগারে, ফলে পরিবহন ও শ্রমিকের জন্য গুনতে হয় বাড়তি টাকা। আমাকে সমস্যা হলে কোল্ড স্টোরটা আমাকে নিজস্ব জেলার মধ্যে নাই, বাইরে জেলাতে রাখতে হয়, দূর দূরান্তর কারণে আগাম বুক দিতে হয় এবং গাড়ি ভাড়া অনেক বেশি দিতে হয়, অনেক কৃষক রাখতেই পারে না। হিমাগারে আলু সংরক্ষণের জন্য কৃষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে রসিদ নিতে হয়। নির্ধারিত সময়ে আলু না রাখতে পারলে আর সম্ভব হয় না হিমাগারে রাখা, পড়তে হয় লোকসানে। এতে কম দামে আলু কেনায় লাভবান হন মধ্যস্বত্বভোগীরা। মৌসুমের শুরুতে যখন আমরা আলু তুলি তখন 30 টাকা 40 টাকা কেজি লাগে, কিন্তু আমাদের দারিদ্রতার কারণে হোক আর হলো ব্যবস্থার কোনো হিমাগারে রাখার বা কোনো ব্যবস্থা না থাকার কারণে আমরা বেঁচে দিই। চেক টেক কাটার পর আমার যাতে দেরি হচ্ছে আর জায়গা পাইনি, জায়গা না পাওয়াতে লাস্টে যাই আমি সেই আলু বেচে দিছি 1100 টাকা মন। আর কিছুদিন থাকলে হয়তো 1000-3000 টাকা মন বিক্রি হলে হয়নি। কৃষকদের অভিযোগ, আগাম জাতের বীজ আলু পাশের জেলা থেকে তাদের বেশি দামে কিনতে হয়। জেলায় যেসব হিমাগার রয়েছে সেখানে শীতলীকরণ গ্যাস কম থাকায় পচে নষ্ট হয়ে যায় আলু। আমাদের হিমাগারে রাখার কোনো সুযোগ বা ব্যবস্থা নেই, যার কারণে আমরা ব্যবসায়ীর কাছে পরে বেশি দামে সিন্ডিকেটের কবলে নিতে হয়। এলা আলু তুলে বড় ভালো বীজ আনলে ভালো ফল হয় না, আবার মনে করেন যে কিছু আলু নষ্ট হয়ে যায়, এটা কোনো জবাববন্দি দেয় না, খুঁজেও পাওয়া যায় না। আমরা বাইরে থেকে বগুড়া থেকে বীজ নিয়ে আসি, এখানে ফলন ভালো হয়, আমাদের নওগাঁর গাছে ফলন ভালো হয় না। জেলায় রয়েছে 7টি হিমাগার, যার ধারণ ক্ষমতা 46,530 টন। এবছর কৃষকদের আলু উৎপাদনের আশা 4,88,190 টন। এর মধ্যে আলুর চাহিদা রয়েছে 1,20,000 টন।
উদ্বৃত্ত আলু স্থানীয় হিমাগারে রাখার পর অতিরিক্ত আলু রাখতে হয় পাশের জেলার হিমাগারে। নওগাঁ জেলায় সে তুলনায় আমাদের সংরক্ষণাগার স্বল্পতা রয়েছে। এখানে মাত্র 7টি হিমাগার রয়েছে, যা আসলে আমাদের যে চাষকৃত আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত নয়। জেলায় এবছর আলুর চাষ হয়েছে 26,000 হেক্টর জমিতে। এখন নওগাঁ। গত বছরের তুলনায় সরিষার আবাদ কমলেও চলতি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে যশোর। মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় আবাদ কিছুটা কম হলেও এবছর উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করেছেন কৃষকরা। ফলন বাড়াতে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মৌবাক্স। এতে ভালো উৎপাদনের আশা কৃষকদের। ফসল রক্ষণাবেক্ষণে বিভিন্ন পরামর্শ দিয়ে তাদের পাশে আছে স্থানীয় কৃষি বিভাগ। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে। হলুদের সমারোহে মাতোয়ারা চারপাশ, যেদিকে চোখ যায় হলুদ আর হলুদ। দিগন্তজোড়া ফসলের মাঠ জুড়ে এখন দোল খাচ্ছে সরিষার ফুল। তারই বরণে সেজেছে যশোরের মাঠগুলো। এই সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। সেই সাথে সরিষা ফুলের মিষ্টি সুবাস গ্রামীণ জনপদকে করে তুলেছে মধুময়। যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা গ্রামের আরমান মণ্ডল 1 বিঘা জমিতে করেছেন সরিষার আবাদ। এতে তার খরচ হয়েছে 2,000 টাকা। এই জমি থেকে 12,000 টাকার সরিষা বিক্রির আশা তার। কিছু সার দিলে ওই সর্ষে গাছগুলো বড় হয়ে যায়, তো ভালো হয়। যদি ভালো হয় 3-4 মণ করে বিঘায় সর্ষে আসে, এতে করে আমাদের অনেকটা সফলতা পাই। কৃষকরা জানান একই জমিতে আগাম জাতের আমন ধান চাষের পর সরিষা চাষ এবং সেই জমিতেই আবার বোরো ধান আবাদ করতে পারছেন তারা। এর ফলে একদিকে যেমন একই জমিতে 3 ফসল উৎপাদন সম্ভব হচ্ছে, তেমনি রক্ষা পাচ্ছে জমির উর্বরতা। ধান কেটে আমরা সরিষা করি, জমিটা উর্বরতা আসে। এই সর্ষেটা আছে, এতে খরচের একটু কম হয়, খরচের সংখ্যা একটু কম, তাই এতে যাকে একটু লাভের সংখ্যা দেখা যায়। সর্ষেটা চাষ করার উদ্দেশ্য আমাদের নিজেকে কিছু খাওয়া হয়, বাজারে কিছু বিক্রি করা হয়। এদিকে ফলন বাড়াতে সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি মৌবাক্স। ফুলে ফুলে মৌমাছির মধু আহরণের ফলে সরিষার পরাগায়ন ক্ষমতা বাড়ায়, উৎপাদন ভালো হয়। অন্যদিকে মধু বিক্রি করেও আসে বাড়তি আয়। সরিষার ক্ষেত্রে উপকারটা হচ্ছে মৌমাছি ফসলে পরাগায়ন করে এবং উপকারী প্রাণী, এটা ক্ষতিকারক প্রাণী না। এই যে ফসল পরাগায়ন করবে আপনার 40% ফসল বেশি হবে সেই ফসলের। আমাদের পালিত মৌমাছি এখন বাংলাদেশের অনেক মানুষের, অনেক পরিবারের বেকারত্ব দূর করেছে। এবছর কৃষকরা উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করেছেন। এতে করে চাষ কম হলেও উৎপাদন হবে বেশি। চাষাবাদে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানান এ কৃষি কর্মকর্তা। আমরা আশাবাদী যে আমাদের অনেকটাই উৎপাদনের দিক দিয়ে আমরা পুষিয়ে নিতে পারবো। যদিও আবাদ কমাইছে, তবে আশা করছি আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে তারা সঠিকভাবে পরিচর্যা করে এবং আমরা এই যে উপসিজিটা বেশি হয়েছে এর মাধ্যমে যাতে আমরা উৎপাদনটা ঠিক রাখতে পারি, এ বিষয়ে আমরা সবসময়ের জন্য কৃষকদের পাশে আছি এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি। গত বছর 31,580 হেক্টর জমিতে সরিষার চাষ হলেও চলতি মৌসুমে 25,255 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা থেকে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,300 মেট্রিক টন। এখন যশোর। নানা চড়াই উতরাই পার হয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে মৌলভীবাজারের পর্যটন খাত। দেশি বিদেশি পর্যটকদের আগমনে পর্যটন কেন্দ্রগুলো মুখরিত হয়ে উঠছে। লোকসানের ধকল কাটিয়ে আবারও চাঙা হয়ে উঠেছে এ খাতের বিভিন্ন মাধ্যম। এতে খুশি ব্যবসায়ীরা। পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে পর্যটন কর্পোরেশন ও প্রশাসন। মৌলভীবাজার থেকে এম.এ. হামিদ জানাচ্ছেন বাকিটা। পাহাড়, টিলা, হাওর, ঝর্ণা সব মিলিয়ে যেন আপন রূপে সেজেছে প্রকৃতি। তাই তো শীতে প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে মৌলভীবাজারে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে উচ্ছ্বসিত পর্যটকরা। কেউ পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক টিলা থেকে অন্য টিলা, কেউ কেউ আবার ভিড় করছেন চা বাগান কিংবা হাওরে। তবে বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রবেশ ফি ও হোটেল মোটেলগুলোর বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
Here is the wonderful place, very interesting, natural. খাবারের যে মানটা ছিল বা প্রাইজিং এর সাথে কোয়ান্টিটিটাও ম্যাচ করছিল না, এর জন্য হচ্ছে গিয়ে আনফরচুনেটলি একদিন ঘুরেই হচ্ছে গিয়ে ফিরে যেতে হচ্ছে। যেভাবে আমরা আশা করছিলাম সেভাবে মানে আমরা পাইনি। পর্যটক বাড়ায় ঘুরে দাঁড়িয়েছে জেলার পর্যটন খাত, বেচাকেনা বেড়েছে ব্যবসায়ী ও পরিবহন চালকদের। টুরিস্টরা যদি আসে বেশি বেশি করে আসে তখন সময় আমাদের একটু ইনকাম ভালো হয়। ডেলি 3,000-4,000 করে লুজু করতেছি সিএনজি দিয়া। 800-700 এরকম বাঁচতো আর কি তেল খরচ বাদে, এখন প্রায় 1,000-1,200-1,400 এরকম। পর্যটন খাতকে আকর্ষণীয় করতে নতুন নতুন উদ্যোগ নেয়ার কথা জানান ব্যবসায়ীরা। শমশেরনগর বিমানবন্দর চালু ও রাস্তাঘাট সংস্কার করলে পর্যটক বাড়বে বলে আশা তাদের। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের পর্যটন স্পটগুলোতে যাতে মানুষ সহজে যেতে পারে সেই ব্যবস্থাটা করুন, এগুলোকে আরেকটু আকর্ষণীয় করুন, পর্যটকদের জন্য টয়লেটের ব্যবস্থা করুন। যোগাযোগ ব্যবস্থা যদি আমরা আরো উন্নতি করতে পারি এবং আইনের প্রয়োগ যেটাকে বলে, আইন অবশ্যই আছে, আইনের প্রয়োগে যদি সরকার আরো বেশি সোচ্চার হন তাহলে দেখবেন কি ইনশাল্লাহ সবাই আমরা এটাকে সাপোর্ট দিব, এটা সবাই লাভবান হবে। এ খাত চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পার কিলোমিটার অনুযায়ী প্রত্যেকটা ভাড়া আমরা পাবলিক করে দেওয়ার একটা পরিকল্পনায় আছি। দ্বিতীয় যে খণ্ডটা, যে হোটেল বা রিসোর্টগুলো সেখানে ভাড়া নিচ্ছে যার মতো করে, সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব। হোটেল মোটেল সহ বাড়তি ভাড়া রোধে নজরদারি বাড়ানোর দাবি পর্যটকদের। এখন মৌলভীবাজার। নাটোর সদর হাসপাতালের 250 শয্যার চিকিৎসা কেন্দ্রে দেখা দিয়েছে জীবন রক্ষাকারী ওষুধের ভয়াবহ সংকট। শীতজনিত রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে সরঞ্জাম কিছুই মিলছে না চাহিদা অনুযায়ী। ফলে বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকে কিনে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। জাহিদুল ইসলাম সুমনের ক্যামেরায় মাহবুব হোসেনের প্রতিবেদন। নাটোর সদর উপজেলার শিহাব হোসেনের স্ত্রী ডায়রিয়া আক্রান্ত শিশুপুত্রকে ভর্তি করেছেন 250 শয্যার সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে, কিন্তু শয্যা না পাওয়ার পাশাপাশি স্যালাইন, ক্যানুলা সহ প্রয়োজনীয় সব ওষুধই কিনতে হয়েছে বাইরের ফার্মেসি থেকে, অথচ হাসপাতাল থেকেই এসব সরবরাহের কথা। ভর্তি করানোর পরে এখানে কোনো বেড নেই, বেড খালি নেই। এখন পরে ওনারা ওষুধ লিখে দিয়েছে, কিছু ওষুধগুলো বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে, এখানে কোনো ওষুধ নেই। ক্যানোলা পড়াইছি, ক্যানোলাও না। সদর হাসপাতালে নিয়ম অনুযায়ী 66 ধরনের ঔষধ সরবরাহের কথা থাকলেও বর্তমানে মাত্র 24 ধরনের ঔষধ মিলছে। ফার্মেসি থেকে অর্ধেকেরও কম ওষুধ দেওয়া হচ্ছে। ফলে ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট বা সাধারণ জ্বরের রোগীদেরও গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভর্তি হওয়ার পরে ওরা প্রেসক্রিপশন করে দিল, ওই ওষুধগুলো আমরা বাইরে থেকে কিনে আনলাম, আর ওরা শুধু একটা স্যালাইন দিচ্ছে। ডাক্তার মোটামুটি 6টা ওষুধ লিখে দিচ্ছে, তার মধ্যে 3টাই হচ্ছে নেই, আছে গ্যাস আর হচ্ছে ভিটামিন, এছাড়া কোনো ওষুধই নেই। এখানে যেমন প্যারাসিটামল, জিঙ্ক, এগুলো সিরাপ আমাদের আছে। বাইরের যেগুলো সেগুলো তো লিখে দিতেই হবে আমাদের, যেটা আদৌ কখনো আসে নাই সেটা তো লিখে দিতেই হবে। সময় মতো দরপত্র আহ্বান না করায় এ সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত সমাধানে 5 কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান জেলার সিভিল সার্জন। এই সংকটটি অতি দ্রুত 10 থেকে 15 দিনের ভিতরেই সমাধান হয়ে যাবে বলে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে সবভাবে এটি পরিপূর্ণভাবে আমাদের রোগীদের সেবার জন্য ওষুধ সহ সমস্ত সেবা পরিপূর্ণভাবে আমাদের হাসপাতালে চালু হওয়া সম্ভব হবে। এদিকে প্রতিদিন এই হাসপাতালে 2 শতাধিক বহির্বিভাগের রোগী ও অনুমোদিত শয্যার 4 গুণ রোগী চিকিৎসা নেন। তাই ঔষধ সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। মাহবুব হোসেন, এখন নাটোর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। করোনার পর এবার নতুন এক ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দ্য হিউম্যান মেটানিওমা ভাইরাস বা HMPV এর প্রাদুর্ভাব বেড়েছে চীন ও জাপানে। করোনার মতো উপসর্গ এই ভাইরাসে আক্রান্তরা ভুগছেন গুরুতর শ্বাসকষ্টে। ভাইরাসটি করোনার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন তানভীর জনি। প্রায় 11টি রোগকে সম্ভাব্য মহামারীর তালিকায় রাখা হয়েছে, যেগুলোর ধরন অনেকটা হাম, কলেরা, বার্ড ফ্লু ও স্ক্যাবিসের মতো। বিশেষজ্ঞদের শঙ্কা 2025 সালে করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে।
এরই মধ্যে HMPV নামক ভাইরাসের প্রাদুর্ভাব চিন্তায় ফেলেছে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে চীন ও জাপানে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। It is not something to worry about. It is not a new mutation. It is not causing serious illness right now. But what we have to pay attention is the at-risk groups like the elderly and the infants. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড়। করোনার প্রাদুর্ভাবের সময় একই পরিস্থিতি দেখা গিয়েছিল। সবচেয়ে ঝুঁকিতে দেশটির শিশু ও বয়স্ক ব্যক্তিরা। যদিও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীন সেরকম কোনো সতর্কতা জারি করেনি। গ্লোবাল হেলথ ইমার্জেন্সি। জাপানের অবস্থাও একই রকম। চলতি মৌসুমে দেশটিতে ঠান্ডাজনিত সংক্রমণ ছড়িয়েছে 7 লাখেরও বেশি মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক ভারত। শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে হাসপাতাল ও চিকিৎসকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। The general precautions that we use against all respiratory infections, which means in case somebody has cough and cold, he should avoid coming in contact with a lot number of people so that the infection does not spread. And while using a distinct hanky or towel for coughing and sneezing. HMPVর উপসর্গ অনেকটা করোনার মতোই। জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্ট দেখা দিলেও ক্রমেই তা জটিল আকার ধারণ করতে পারে। এই ভাইরাস হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। এমনকি হাত মেলানো বা স্পর্শ করা থেকেও এই রোগ ছড়াতে পারে। HMPV ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছিল প্রায় 2 দশক আগে। যদিও এখন পর্যন্ত এর টিকা আবিষ্কার হয়নি। করোনার মতো এই ভাইরাসের ক্ষেত্রেও একই সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তানভীর জানি, এখন বিশ্ব। নতুন বছরের শুরুতেই শীত জেঁকে বসেছে সৌদি আরবে। এরই মধ্যে স্থানীয় বাজারে বেড়েছে শীতের কাপড়ের বেচাকেনা। বেশ কয়েকটি দোকানে চলছে মূল্যছাড়। এবার শীতের প্রকোপ বেশি থাকায় লাভের আশায় আছেন ব্যবসায়ীরা। সৌদি আরব থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ের তথ্য ছবিতে দেখুন বাকিটা। রাজধানী রিয়াদের বাতাসসহ প্রায় প্রতিটি শহরেই জমে উঠেছে গরম পোশাকের বাজার। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। শীতের পোশাক কিনতে শপিং মলের তুলনায় ফুটপাতের দোকানে বেশি ভিড় করছেন ক্রেতারা। অনেক দোকানে ঝুলছে মূল্য ছাড়ের স্টিকার। শীতের বিভিন্ন ধরনের কাপড়ে আছে ছাড়ের ব্যবস্থা। 3 শতাধিক দোকানে বেচাকেনা চলছে শীতের পোশাকের। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এবার শীত বাড়ায় তাদের বিক্রিও বেড়েছে। লাভের অঙ্ক দ্বিগুণ হওয়ার আশা করছেন তারা। শৈত্য প্রবাহের কারণে মোটামুটি কম্বল এবং কি শীতের যে জাম্পার জ্যাকেট এগুলো মোটামুটি সেল মোটামুটি আগের তুলনায় অনেক ভালো বাড়ছে। শীতের সকল পণ্য আলহামদুলিল্লাহ সকল ধরনের পণ্য আছে, যেমন জ্যাকেটস আছে, সোয়েটার আছে, প্লাস মাফলার আছে, উইন্টার টুপি আছে, ইভেন আপনার লেডিস, জেন্টস, গার্লস, বয়েজ সব কিছু আমাদের এখানে পাওয়া যায় এবং সুলভ মূল্য। আগে আমাদের এখানে সেল ছিল বাংলা টাকায় 50-60 হাজার এরকম। এখন বর্তমানে সেল বেড়ে সেটা হচ্ছে 1 লাখ প্লাস। দোকানগুলোতে জ্যাকেট, কার্ডিগান, সোয়েটার, মাফলার, মাথার টুপির সঙ্গে কম্বল বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। এই শীত মৌসুমে প্রতিটি দোকান থেকে আয় হবে 2 থেকে 3 লাখ টাকা। এখন সৌদি আরব। এবারে খেলার খবর। মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএলের দ্বিতীয় পর্ব। ঢাকা ছেড়ে ইতোমধ্যে দলগুলো পাড়ি দিয়েছে সিলেটে। 6 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে শহরটিতে। এরই মধ্যে শুরু হয়েছে টিকিট বেচাকেনা। বরাবরের মতো এবারও দর্শকদের প্রত্যাশা সিলেটে আরও উপভোগ্য হবে বিপিএল। সিলেট থেকে সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রংতুলির আঁচড় আর সাজসজ্জার ব্যস্ততায় স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট প্রিমিয়ার লিগ বিপিএলের সিলেট পর্ব দরজায় কড়া নাড়ছে। রাজধানী ঢাকা মাতিয়ে এবার বিপিএলের যাত্রা চায়ের শহর সিলেটে। সিলেট পর্বকে সামনে রেখে মাঠ তৈরি, পেভিলিয়নের রংতুলির কাজ, সাজসজ্জা সহ সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। সিলেটে 22 গজের ক্রিকেট খেলাকে সর্বোচ্চ উপভোগ্য করতে চেষ্টার কমতি নেই আয়োজকদের। গ্যালারি এবং আরও বিভিন্ন জায়গায় যে বেশ কিছু সংস্কার হয়েছে,
তার সাথে বোর্ডের পক্ষ থেকে মানে ব্র্যান্ডিংয়ের যারা আছেন তারা সাজসজ্জার কাজগুলো দেখছেন, যাতে নির্বিঘ্নে দর্শক থেকে নিয়ে শুরু করে অন্যান্য যারা যুক্ত আছেন, আমাদের যারা বিভিন্ন মিডিয়ার যারা আছেন তাদেরও সুযোগ সুবিধার কথা চিন্তা করেই আয়োজন সম্পূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এই আসরকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও সিলেটের দর্শকদের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। টিকিটের জন্য ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তাদের চোখে মুখে নেই বিরক্তির ছাপ, বরং উৎসবের মেজাজে সংগ্রহ করছেন নিজেদের প্রিয় দলের খেলার টিকিট। সিলেটি মানুষের রক্ত গরম মাথা ঠান্ডা, উলি দিমু কিন্তু আমরা বিশৃঙ্খলা করতাম না, খালি উলি হইতো। আমরা খুব আনন্দিত। 6 তারিখ থেকে আমরা মাঠে সবাই উপস্থিত হব, যার জন্য আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করতেছি টিকিটের জন্য। বাড়ি থেকে হইতেছে যে আমরা প্রতিদিন মানে ডেট দেওয়ার পর থেকে প্রতিদিন মানুষজন কল করতেছে যে টিকিট টাকার জন্য, টিকিট টাকার জন্য, টিকিট টাকার জন্য। এবারের বিপিএলে এরই মধ্যে টিকিট নিয়ে কারাকারি শুরু হয়েছে। ঢাকা পর্বে টিকিটের জন্য বুথ ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। সঙ্গে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য তো আছেই। সিলেট পর্বে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা 3 থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছি। হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাঠের যে অথরিটি থাকবে এবং প্লেয়ারদের সামগ্রিকভাবে আমরা নিরাপত্তার চাদরে বেষ্টনী প্রোগ্রাম করেছি। আশা করি কোনো ঝামেলা হবে না। যারা বিভিন্ন যানবাহন নিয়ে আসবেন এবং যারা খেলা দেখতে আসবেন তাদের টিকিটিংয়ের যে ব্যবস্থাটুকু রয়েছে সেখানে স্বচ্ছতা আনার জন্য বলা হয়েছে। স্থানীয় দল সিলেট স্ট্রাইকার্সের পক্ষে মাঠে গোলা ফাটাবেন সমর্থকরা। সন্দীপন শুভ, এখন সিলেট। এদিকে মাত্র 150 টাকা খরচ করে বিপিএলে 2টি ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। সিলেট স্টেডিয়ামের ওয়েস্টার্ন গ্যালারি, গ্রিন গ্যালারি এবং শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে মাত্র 150 টাকা। এছাড়া ইস্টার্ন গ্যালারি 250 টাকা, ক্লাব হাউস 500 টাকা, জিরো ওয়েস্ট জোন 600 টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট 2000 টাকা। টিকিট কাউন্টারেও রোববার বিকেল 3টা থেকে মিলবে টিকিট। এছাড়া আম্বরখানার মধুমতি ব্যাংকে এবং শিশু একাডেমির বুথে সকাল 10টা থেকে টিকিট বিক্রি হবে। এছাড়া টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনেও। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। 15 বছরের রাজনৈতিক ইন্ধন ও প্রশ্রয়ে জর্জরিত ব্যাংক খাত, সংস্কারের প্রতিফলন মিলবে চলতি বছরেই, আশা অর্থনীতিবিদদের। কিছু কিছু ব্যাংকে যেমন ডিপোজিট গ্রোথ বাড়তির দিকে দেখা যাচ্ছে, রেমিটেন্সের যে প্রবাহটা বেড়েছে সেটাও এই ধরনের ইসলামী ব্যাংক যেমন তারা প্রচুর রেমিটেন্স আনতে পারছে। মারাত্মক বায়ু দূষণ রোধে নেই কার্যকর উদ্যোগ, বাইরে মাস্ক পরা ও ঘরে গাছ লাগানো সহ নিয়মিত ফুসফুসের ব্যায়ামের পরামর্শ। অবৈধভাবে যেখানে সেখানে যে বর্জ্য পোড়ানো হচ্ছে সেটি যারা করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। ফুসফুসের ক্যান্সারও কিন্তু এই বায়ু দূষণের কারণে হয়ে থাকে অনেকাংশে। জোয়ার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা বেড়িবাঁধে ফাটলের শঙ্কা, ভাঙছে সৈকত, উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে। এবং করোনার পর নতুন ভাইরাস আতঙ্কে চীন, জাপান, সর্দি কাশি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভিড়, বেশি ঝুঁকিতে বয়স্ক ও শিশুরা। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।